সামরিক অফিসারদের সম্পৃক্ততা না থাকলে এই বিদ্রোহ সম্ভব ছিল না। ওখানে সে ব্রিগেডিয়ার হয়ে চলে গেল ইউএস এম্বাসি ওয়াশিংটনে, আর কিন্তু ফেরত আসে নাই। তার সাথে যারা অফিসাররা ছিল তারা কে কী করছে এটাও কেউ খোঁজ রাখে নাই বা রাখা হয় নাই অফিসিয়ালি। বিভিন্ন সময়ে বিডিআরে শাস্তিপ্রাপ্ত চাকরি হারাইছে অপরাধের, বিভিন্ন অপরাধের কারণে তাদেরকেও ভিতরে ঢোকানো হয়েছিল। ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেদেরকেও ভিতরে ঢোকানো হয়েছিল, যারা ইউনিফর্ম পরে, বিডিআরের ইউনিফর্ম পরে ওই 25-26 তারিখে বা তার আগে ঢুকছে, সব খোঁজ খবর নিয়েছে এবং ওই সময় তারা ভিতরে ছিল। এখন নতুন ইনভেস্টিগেশন কমিটি, ন্যাশনাল কমিশন যেটা হয়েছে, তাদের উচিত ওদের সাথে কথা বলা, কিন্তু আমি দেখলাম যে কমিশনের একটা রেস্ট্রিকশন আছে। তো এখনও সেই ভূত রয়ে গেছে যারা সঠিক তদন্ত করতে চায় না। তদন্তের একটা পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে এই সঠিক তদন্তটা হোক, এটা হয়তো কর্তৃপক্ষ চান না। এই ট্রেনিং অ্যামুনিশন থাকার কথা বায়তুল ইজ্জতে, বান্দরবনে যে ওদের ট্রেনিং সেন্টার আছে, পিলখানাতে এটা থাকার কোনো কারণ নেই। পিলখানাতে থাকলেও এটা অ্যামুনিশন স্টোরে সিল্ড থাকার কথা, এটা সৈনিকের হাতে পৌঁছানোর কথা না। জনাব হাসান নাসির, সেনা আইনে বিদ্রোহ হলে মূল রেসপন্সিবিলিটিটা আসলে কার? যে কোনো সেনা আইনে কোনো ইউনিট যখন বিদ্রোহ করে, কমান্ড রেসপন্সিবিলিটি কিন্তু সিওর থাকে। সে যদি ছুটিতেও থাকে, দূরেও থাকে, স্পটে নাই, অন্য কোথাও আছে, তাহলেও কিন্তু তার ইউনিট বিদ্রোহ করছে, এটার কমান্ড ফেলিয়ারটা তার উপরে বর্তায়। আমরা কর্নেল শামসের ক্ষেত্রে যেটা দেখলাম, 26 তারিখ বিকালে যখন শামসুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম শামস, জি, তাকে দেখলাম আমরা বিকাল 4টার দিকে 4 নম্বর গেটের সামনে একটা সাদা জিপ আসলো এবং সেই জিপে করে বেরিয়ে চলে গেল। ওয়ারাস তার উচিত ছিল একটা পুলিশ ভ্যান আসবে, সেটাতে সে উঠে যাবে, কিন্তু তার পরিবর্তে সে একটা সাদা জিপে চড়ে, এবং পরবর্তীতে জানা গেল সে যমুনাতে গেছে। সেনাবাহিনীর নিয়ম হচ্ছে যে যখন কোনো একটা বাহিনী থেকে ডেপুটেশনে আসে অন্য কোনো সেনাবাহিনীর বাইরে কোথাও, আর একটা ডেপুটেশনে যাওয়ার আগে তাকে আর্মিতে ফেরত যেতে হয়। মানে এখানে আমি 2 বছর বিডিআরে থাকলাম, আমাকে আবার ফেরত যে আর্মিতে মিনিমাম 2 ইয়ার্স থাকতে হবে, তারপরে আবার আমার অন্য কোথাও আমি এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্ট বলে, ইয়ারি, যেটা আমার সরাসরি প্রফেশনের সাথে সম্পৃক্ত না। তাকে বিডিআর থেকে এসএসএফে অ্যাডজাস্ট করা হলো এবং তারপরের থেকে সে ওখানেই থাকলো, ওখানেই সে প্রমোশন পেল, লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল হলো। এই বিডিআর বিদ্রোহের সাথে ওখানে সে ব্রিগেডিয়ার হয়ে চলে গেল মিনিস্ট্রি, এম্বাসিতে, ইউএস এম্বাসি ওয়াশিংটনে, আর কিন্তু ফেরত আসে নাই। তার সাথে যারা অফিসাররা ছিল তারা কে কী করছে এটাও কেউ খোঁজ রাখে নাই বা রাখা হয় নাই অফিসিয়ালি। তাই আমি মনে করি যে এই বিদ্রোহটা সত্যিকার অর্থে সামরিক অফিসারদের সম্পৃক্ততা না থাকলে এই বিদ্রোহ সম্ভব ছিল না অবশ্যই। এবং এখন এইটাকে ঢাকার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে যে আমি একটা উদ্দেশ্য নিয়ে সৈনিকদের বাঁচানোর চেষ্টা করতেছি, যে সৈনিকরা সবাই অপরাধী, তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলতেছি। আমি তো ছেড়ে দেওয়ার কথা, অপরাধীদের ছেড়ে দেওয়ার কথা কখনো বলি নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে সত্যিকার অর্থে তদন্তে বেরিয়ে আসছে যে হত্যাকাণ্ডের সাথে খুব কম সংখ্যক সৈনিক জড়িত ছিল। বাইরের থেকে যারা এসছে তাদেরকে যদি বাদ দেই, এই যে আমি কর্নেল মহসিনকে বলতে শুনলাম যে যারা, আমরাও তদন্তে এটা পেয়েছি, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে বিডিআরে শাস্তিপ্রাপ্ত চাকরি হারাইছে অপরাধের, বিভিন্ন অপরাধের কারণে তাদেরকেও ভিতরে ঢোকানো হয়েছিল। ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেদেরকেও ভিতরে ঢোকানো হয়েছিল, যারা ইউনিফর্ম পরে, বিডিআরের ইউনিফর্ম পরে ওই 25-26 তারিখে বা তার আগে ঢুকছে, সব খোঁজ খবর নিয়েছে এবং ওই সময় তারা ভিতরে ছিল। এই পরিস্থিতিতে ওরা কতটুকু সম্পৃক্ত ছিল, আর ভিতরের সৈনিকরা যারা স্বীকার করছে ম্যাক্সিমাম, এখনও তারা জেলখানায় বলছে তারা কে কে কোথায় ছিল, যারা শাস্তিপ্রাপ্ত তারা কিন্তু স্পষ্টভাবে। আমার প্রশ্ন হচ্ছে, যার হত্যাকাণ্ডের জন্য যার বিচার করে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে সে কিন্তু এখন আর মিথ্যা কথা বলবে না। এখন নতুন ইনভেস্টিগেশন কমিটি, ন্যাশনাল কমিশন যেটা হয়েছে, তাদের উচিত ওদের সাথে কথা বলা, কিন্তু আমি দেখলাম যে কমিশনের একটা রেস্ট্রিকশন আছে। তো এটা উদ্দেশ্য প্রণোদিত, এখনও সেই ভূত রয়ে গেছে যারা সঠিক তদন্ত করতে চায় না।
কেন ওদের কাছে ওদের স্টেটমেন্টটা বা অন্যান্য যারা কম শাস্তিপ্রাপ্ত যারা ওদের থেকে ওরা যদি মুক্তি পায়, এদেরকে ইচ্ছাকৃতভাবে জেলে আটকে রাখাটা হয়েছে। কিন্তু যারা এই প্রহসনের বিচারে নিরপরাধ প্রমাণিত হয়েছে তারাও কিন্তু 16 বছর জেল খাটছে। হ্যাঁ, রাইট, তারা রয়ে গেছে। আমরা কিন্তু ওই দাবিটা করছি যে তারা যারা নিরপরাধ প্রমাণিত হয়েছে 16 বছর তারপরেও জেল খেটেছে, তাদেরকে জামিনে ওই বিস্ফোরক মামলায় জামিনে বেরিয়ে আসা উচিত। সেই জিনিসটা কিন্তু হচ্ছে না, সেটাকেই ডিস্টোর্ট করে, এবং এটার পিছনে একটা এজেন্সি তো অবশ্যই যারা এটার সাথে অপরাধের সাথে জড়িত তারাও এটার পিছনে কাজ করতেছে। সেই প্রতিষ্ঠান এখনও কিছু ওই শহীদ পরিবার এবং যারা বেরিয়ে এসেছিল বিডিআরের ভিতর থেকে সৈনিক লাইনে ছিল, সৈনিকদের সাথে ছিল, তার মানে কিন্তু সে এই বিদ্রোহের সাথে সম্পৃক্ত। এই যে শামস বলেন, CO 44 রাইফেল বলেন, আর তার সাথে যে অফিসাররা যাদের কনভারসেশন আছে, লেফটেন্যান্ট কর্নেল মুকিমের কনভারসেশন আছে, সেই কথা বলতেছে বিভিন্ন ইউনিটে। মেজর মুকাররম আছে, সেই সৈনিকদের সাথে সৈনিকরা তাকে স্যার স্যার বলে সম্বোধন করতেছে। সুবেদার মেজর গুফরান যে সক্রিয় ছিল এই বিদ্রোহে বা এই হত্যাকাণ্ডে, তার কাছে যে রয়েছে কোনো অফিসারকে সে বাঁচাবে এবং আরেকজনকে হত্যা করবে, তার মানে তোমার লিস্ট, কোথাও একটা লিস্ট ছিল তার কাছে যে কে মারতে হবে, একে না মারলেও চলবে। এই ধরনের কার্যক্রম এদের তো অ্যাটলিস্ট প্রশ্ন করতে হবে, জবাবদিহিতে নিয়ে আসতে হবে, বিচারের আওতায় আনতে হবে যে তোমরা থাকতে তোমরা কেন প্রতিরোধ গড়ে তোলো নাই, তোমরা কেন একটা সৈনিকের থেকে অস্ত্র ছিনাই নিয়ে আসো নাই। সৈনিকের নিরাপত্তায় 2 দিন থাকার পরে বেরিয়ে এসে আজকে বড় বড় কথা বললে তো হবে না। তো আপনি ওই তদন্ত যখন করেছেন তখন তো আপনাদের একটা রিপোর্ট হয়েছিল, রাইট? ওই রিপোর্টটা কি আপনারা দিতে পেরেছিলেন বা ওইটা কি? না, তদন্তের একটা পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে সঠিক তদন্তটা হোক এটা হয়তো কর্তৃপক্ষ চান না। সেটা কমিটির ফরমেশন থেকেই শুরু হয়েছে। প্রথম কমিটিটা সারা খাতুনের নেতৃত্বে হয়েছিল, যেটাকে পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে নতুন একটা কমিটি যেটা কাজ শুরু করে, তাদের কার্যক্রমের মধ্যে দায়িত্ব ছিল পটভূমি, এই ঘটনার কারণ এবং সুপারিশ। তো পটভূমি মানে তো একটা গল্প, কি হয়েছে এটা বলতে হবে। কারণ আমি বের করতেও পারি, নাও বের করতে পারি, আমি জানতে পারলাম না, অধিকতর তদন্তের কথা বললাম। আর সুপারিশ, আমি অধিকতর তদন্তের সুপারিশ করলাম। এরকম একটা কার্যক্রমে এই কমিশন কাজ করতেছিল। তখন দেখলাম যে ইয়াং অফিসাররা, তারা যারা ইনভেস্টিগেশনের সাথে ছিল, র্যাব তো প্রথম দিকে খুব সুন্দর কাজ করছে। ইভেন ওই যে আপনার বিএনপি নেতা পিন্টুর বিরুদ্ধে একটা বেনামি পত্র আসে যে সে বিদ্রোহীদের নদী পারাপারে সহায়তা করছে। তো র্যাবের যেখান থেকে এই চিঠিটা, বেনামি চিঠিটা কমিশনকে হস্তান্তর করে, তারা বলে দেয় যে স্যার এই চিঠিটা আমরাই টাইপ করছি। আচ্ছা আচ্ছা, মানে র্যাব অফিসে এটা টাইপ করে আমাদেরকে হস্তান্তর করা হয়েছে বেনামি চিঠি হিসেবে। এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু পিন্টু আমৃত্যু জেলখানায় কাটালো। দীর্ঘদিন পর আমরা দেখলাম সিআইডি আবার ওই বেনামি পত্রটাই আমাদেরকে অফিসিয়ালি ফরওয়ার্ড করে, এবং এটা ইট ইজ রেকর্ডেড অ্যাজ এভিডেন্স যে পিন্টু এটার সাথে সম্পৃক্ত ছিল। হোয়ারাজ অন্য যাদের কথা আসলো ডকুমেন্টারি, তাদের কিন্তু কোনো বিচারের আওতায় নেওয়া হলো না। এই যে ব্যাটালিয়ন যারা, আমি মনে করি সেনা আইনে তাদের ইমিডিয়েটলি বিচারের আওতায় নেওয়া দরকার ছিল, যে ইউনিটগুলো বিদ্রোহের সাথে সম্পৃক্ত ছিল, তাদের মিলিটারি অফিসাররা, যে অফিসারদের কনভারসেশন বা কমিউনিকেশন আমরা শুনতে পেরেছি মিডিয়াতে, তাদেরকে বিচারের আওতায় নেওয়া প্রয়োজন ছিল। সেই বিষয়টা কিন্তু এখনও নেগলেক্টেড। এখনও আমার দৃঢ় বিশ্বাস এই কমিশন, বর্তমানের কমিশনও এই বিষয়টাতে খুব একটা কাজ করছে বলে আমি মনে করি না। তো প্রথমে ওই ভিতরে যারা সক্রিয় ছিল, একটা আছে যে কোয়ার্টারগার্ডে বন্দী ছিল, আমি তাদেরকে ছাড় দিব, কিন্তু যারা সৈনিক লাইনে ছিল, সৈনিকের বাসায় ছিল, তাদেরকে তো বিদ্রোহের আওতায় আনতে হবে। আমার ব্যাটালিয়ন বিদ্রোহ করছে, আমি সিও, আমার অফিসার 3 জনকে নিয়ে ভিতরে নির্বিঘ্নে নিরাপদে ছিলাম, আমাকে এসে এক্সপ্লেন করতে হবে আমার ব্যাটালিয়ন, আমি ওই বিদ্রোহ দমনে কী রোল প্লে করছি। আমি কি এসে গল্প বলতে পারবো যে আমি অমুক খাটের নিচে লুকিয়েছিলাম, তাও আবার কি বক্স খাটের নিচেই? আমাকে আর এক্সপ্লেন করতে পারলাম না বক্স খাটের নিচে লুকানোর কি করে স্পেস থাকে। নর্মাল খাট বললেও সেটা মেনে নেওয়া যেত। মানে গল্প বলতে বলতে এমন একটা পর্যায়ে, আমি বাসায় কি খাট ছিল স্যার, বক্স খাট ছিল। বলে তুমি বক্স খাটের ড্রয়ারের মধ্যে কেমনে ঢুকলা?
এই ধরনের গল্প শুনে কিন্তু তাদেরকে ছাড় দিতে হয়েছে। বাট নর্মাল সেনা আইনে কিন্তু সেকশন আর্মি অ্যাক্ট 31 যেটা বলে, ওটা তো স্পষ্ট বলা আছে, ইভেন যদি আমি ছুটিতেও ওই স্থানে বিদ্রোহের তথ্য যদি আমার কানে আসে, আমি যদি অ্যাক্ট না করতে পারি, তাহলে আমাকে জানাইতে হবে একটা কর্তৃপক্ষকে যারা অ্যাক্ট করতে পারবে, সেটাও কিন্তু পার্ট মেনশন। আর আমার যদি রোল প্লে করার থাকে, অবশ্যই আমি রোল প্লে করব। সেখানে যারা খবর পেয়েছে সবার দায়িত্ব হবে এই বিদ্রোহ দমনের রোল প্লে করা। আমার তো কারোর আদেশ প্রয়োজন নাই। আমরা দেখলাম আমাদের সৈনিক একটা মারা গেল, গুলিবিদ্ধ হলো। এটাও আমার না সৈনিক, ওই আর্মি কন্টিনজেন্ট গেটে প্রথম যখন যায়, তারপরে আপনার ওই বিডিআরের 4 নম্বর গেট থেকে গুলি আসে। একজন ইনজিওর্ড হয় সিরিয়াসলি, আরেকজন অল্পক্ষণের মধ্যে মৃত্যুবরণ করে। তো এটাও তো আমার জন্য অর্ডার যে আই মাস্ট রেজিস্ট। ইভেন বলা হয় যে র্যাব ওই যে 4 নম্বর গেটটা, 5 নম্বর গেটে আপনার 9:50-এ আমাদের কমিশন যেটা তথ্য পেয়েছে, 9:50-এ প্রথম পেট্রোল কর্নেল জামানের নেতৃত্বে 5 নম্বর গেটে যায়। তখন সে গেটটা খোলা পায়, গার্ডকে ক্যাজুয়ালি দাঁড়ানো অবস্থায় দেখায়। তখন কিন্তু তারা গেট ক্লোজ করে নাই, বিদ্রোহের সাথে গার্ড সম্পৃক্ত হয় নাই। এবং ওই 5 নম্বর গেট থেকে 100 গজের মধ্যে ছিল দরবার হল। ওই গাড়িতে 10 জন কিন্তু ফুললি আর্মড র্যাব সৈনিক ছিল। মানে তারা যদি গাড়িটা নিয়ে ড্রাইভ করে দরবার হলে চলে যেত, তাহলে কিন্তু আর বিদ্রোহ হতো না বা মারা যেত না। 9:30 থেকে আপনার 10:30 পর্যন্ত ধরেন, ওই সৈনিক যারা দরবার হল ঘিরে রাখছিল, তারা ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ফোটাচ্ছিল, যেটার সামনে কোনো বুলেট নাই। মানে ফাঁকা গুলি। ফাঁকা গুলি হচ্ছে বুলেট আপনি আকাশের দিকে মারছেন, সেটা হচ্ছে ফাঁকা গুলি। আর একটা হচ্ছে যে ট্রেনিং এক ধরনের অ্যামুনিশন আছে, যেটার মধ্যে শুধু বারুদ থাকে, কোনো বুলেট থাকে না। সেটা আমরা ট্রেনিংয়ের পারপাসে আওয়াজ করার জন্য, ব্যাটেল সিমুলেশনের জন্য ওই বুলেটগুলো ব্যবহার করা হয়, মানে ওই কার্টিজগুলো, যেটাতে শুধু আওয়াজ হবে কিন্তু কোনো বুলেট বের হবে না। ওইটা কিন্তু তারা ফায়ার করতেছিল, মানে তারা দরবার হলের দিকে ফায়ার করছে কিন্তু কোথাও হিট হচ্ছে না। ওইটা দেখে আন্দাজ করা হয় যে তারা ব্ল্যাঙ্ক ফায়ার করছে। এটাও একটা অবাক বিষয় ছিল কমিশনের কাছে, যে এই ট্রেনিং অ্যামুনিশন থাকার কথা বাইতুল ইজ্জতে, মানে বান্দরবনে যে ওদের ট্রেনিং সেন্টার আছে, এতে পিলখানাতে এটা থাকার কোনো কারণ নেই। পিলখানাতে থাকলেও এটা অ্যামুনিশন স্টোরে সিল থাকার কথা, এটা সৈনিকের হাতে পৌঁছানোর কথা না। এই অ্যামুনিশন সৈনিকের হাতে কিভাবে আসলো, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাইনি। সেকেন্ড হচ্ছে যে দুইটা আর্মারিতে কিছু ওয়েপন থাকে এবং কিছু অ্যামুনিশন থাকে। মানে আর্মারিতে তো অর্থ সিল থাকে, ওপেন থাকে গার্ডের কাছে। 4টা গেটে গার্ডের কাছে অস্ত্র থাকে, তাদের কাছে কিছু অ্যামুনিশন থাকে। এই পরিমাণ টোটাল 3000-4000-এর বেশি হবে না। কিন্তু আমি দেখলাম যে 10:30টার মধ্যে আপনার বিডিআর 4 নম্বর গেটে আর্মির ফার্স্ট কন্টিনজেন্ট কিন্তু পৌঁছে গেছিল, যাদেরকে ফেরত পাঠানো হলো। পরে দূরে সরে যেতে বলা, র্যাবকেও দূরে সরে যেতে বলা হলো। যারা 9:50-এ প্রথম টিম 10:10টার মধ্যে 4 নম্বর গেটে তৃতীয় টিম র্যাবের পৌঁছায় যায়। তারপর পরই আর্মির প্রথম টিম একটা আর্টিলারি ইউনিট মিরপুরের 46 ব্রিগেডেরই যে আর্টিলারি ইউনিট ছিল 4 ফিল্ড, সেটা 4 নম্বর গেটে চলে আসে। তারপরে কিন্তু বাকি ইনফ্যান্ট্রি ইউনিট যারা ঢাকা ক্যান্টনমেন্টে ছিল তারা কিন্তু পরে আসে। আর মিরপুর কিন্তু একটু দূরে, মিরপুর ধরেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আরও 3-4 কিলোমিটার দূরে। সেখান থেকে তারা ঢাকা ক্যান্টনমেন্ট হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে বিডিআরে এসে পৌঁছায় যায়, এবং সেটা বাই 10:30। তারপরেও এবং বাকিরা 11টার মধ্যে বাকি টিম চলে আসে, ইনক্লুডিং ব্রিগেড কমান্ডার। তারপরে আমরা দেখলাম যে 10:40-এ প্রথম দরবার হলে কিলিংটা হয়, বাইরে 1-2 জন, কর্নেল মুজিব, কর্নেল এনায়েত, এগুলো ছাড়া। এই একসাথে যে 15 জন অফিসারকে এবং সব ডিজি, ডিডিজি এবং সেক্টর কমান্ডার যারা জেনারেল শাকিলের সাথে ছিল, এর আগে যদি র্যাবের টিমগুলো যদি অ্যাক্টিভেট করা হতো, তাহলেও কিন্তু এই বিদ্রোহটা হতো না। সেনাবাহিনীর প্রথম টিম 10:30টার মধ্যে ঢুকে যায়, তারাও যদি 4 নম্বর গেটে 10টা গুলিও করতো, তাহলেও কিন্তু ওই যে দলটা দরবার হলে ফায়ারিং করছে তারা ভয় পেত বা সাহস করতো না।
দরবার হলের ঘটনাটা কিন্তু 10:40 দিকে হয়। তা আমরা 10:30টার দিকে কি সিচুয়েশন দেখতেছি, 5 নম্বর গেটে র্যাবের টিম আছে, 3 নম্বর গেটে নিউ মার্কেটের দিকে ওখানেও আছে র্যাবের টিম, 4 নম্বর গেটে র্যাবের টিম আছে, এবং আর্মির প্রথম টিম চলে আসছে। এদেরকে যদি শুধু নিবৃত্ত করা না হতো যে তোমরা আগাবা না, গুলি করবা না আদেশ ছাড়া, তাহলে কিন্তু আপনার বিদ্রোহ ওখানে শেষ হয়ে যেত। তো প্রতিটা পদক্ষেপই কিন্তু আমাদেরকে ওই বিদ্রোহের পক্ষে একটা অদৃশ্য হাত কাজ করছে বলে মনে হয়েছে। এর পরবর্তীতে তো আপনি ওখান থেকে নিজেকে উইথড্র করে নিলেন কেন? না, আমি উইথড্র করিনি। আমি তাহলে কি হয়েছিল ঘটনা? ওখানে যখন কমিশনের অন্যান্য সদস্যরা আসতো, কাজ করতো, আমি একটু অ্যাগ্রেসিভ ওয়েতে বিভিন্ন তথ্য আমার কাছে আসা শুরু হয়, এবং প্রথম কমিশনে সারা খাতুনের কনভেনার, যেটাতে কামরুল ইসলাম ডেপুটি কনভেনার, ওই কমিশনটাকে আমি অবজেকশন দেই যে আপনারা দুইজন বিডিআর এর ভিতরে ছিলেন, আপনারা ন্যাশনাল কমিশনকে বলবেন আপনারা কি করে তদন্ত করেন। তখন ওইটা বাতিল হয়ে যায়, দ্বিতীয় কমিশনে আমাকে রাখা হয় না। তখন এই ইয়াং অফিসাররা অবজেকশন দেয় যে না, ওনাকে রাখতে হবে, ওনাকে না রাখলে আমরা তদন্ত মানি না। তখন আবার থার্ড একটা কমিশন হয়, এই থার্ড কমিশন যেটার গ্যাজেট হয় আলটিমেটলি। তো ওইটার মেম্বার আমি হই। ন্যাচারালি আমার উপর একটা বাড়তি তখন দায়িত্ব কিন্তু বর্তায় নৈতিকভাবে, যে আমাকে যেহেতু আমার উপরে ভরসা করছে, আমি তখন নিজ দায়িত্বে বা একটু হয়ে বাকি যে 3 বাহিনীর যারা অফিসার ছিল তাদেরকে নিয়ে আমরা একটু তদন্তটা সত্যিকার অর্থে কিছু তথ্য বের করার চেষ্টা করি। এই জিনিসটা কর্তৃপক্ষের পছন্দ হয় না।